আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর বায়বীয় বিষয় নিয়ে। দেখো, আজকে যে অধ্যায়টা তোমাদের পড়াবো, এই অধ্যায়ের একটা লেকচার মানে অর্ধেক অর্ধেক আমি গত ক্লাসে পড়াইছিলাম। আজকে আমি পরবর্তী যে অংশটুকু আছে এগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ইতিমধ্যেই বাংলাদেশের গণতন্ত্র গত ক্লাসে তোমরা অবশ্যই পেয়েছো, আশা করি সবাই দেখেছো। সেখানে যে তোমাদের যে নেওয়ারটা সেটা অবশ্যই নিছো। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবে। আজকে আমি আলোচনা করব নির্বাচন নিয়ে, বাংলাদেশের নির্বাচন। তোমরা অবশ্যই জানো যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশের অন্যতম প্রধান একটি বিষয় হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া কোনো মৌলিক গণতান্ত্রিক দেশের শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলতে পারে না। দেখো, আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব গণতন্ত্র ও নির্বাচন সম্পর্ক, নির্বাচন কমিশন গঠন, ক্ষমতা ও কাজ, নির্বাচন আচরণবিধি, নির্বাচনী অপরাধ ও শাস্তি। তো প্রথমেই আমরা জেনে নিচ্ছি যে গণতন্ত্র ও নির্বাচনের সম্পর্ক। দেখো, প্রথমে বললাম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম একটি মূল বিষয় হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হতে পারে না। তোমরা অবশ্যই জেনেছো, গণতান্ত্রিক দেশে সর্বসাধারণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একজন প্রতিনিধি তৈরি করা হয়, আর সেই প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে তৈরি করা হয়, আর সেই প্রতিনিধি গণতান্ত্রিক দেশের শাসন ব্যবস্থা কায়েম করে থাকে। আমরা সেই কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা, যে অর্পিত শাসন ব্যবস্থা হয়ে থাকে, সেটা মেনে চলতে থাকি। তা আমরা অবশ্যই বলতে পারি যে গণতন্ত্রের সাথে নির্বাচনের সম্পর্ক অবশ্যই ওতপ্রোতভাবে জড়িত। একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচন ব্যতীত কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হতে পারে না। অবশ্যই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন বাধ্যতামূলক। সেটা হতে পারে 5 বছর, হতে পারে সে সময় আর একটু বেশি নিয়ে, কিন্তু অবশ্যই নির্বাচন হতে হবে। অবশ্যই নির্বাচন ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হবে না। দেখো, আমরা যদি বলি যে নির্বাচন কমিশন গঠন, ক্ষমতা ও কাজ। নির্বাচন কি আসলে? দেখো, এটা আমি তোমাদের আগে বলে নিই। নির্বাচন হচ্ছে যে সাধারণ জনগণ যে পদ্ধতির মাধ্যমে তাদের প্রত্যক্ষ ভোট দ্বারা একজন প্রতিনিধিত্ব তৈরি করে, নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব তৈরি করে, সাধারণত তাকে আমরা নির্বাচন বলে থাকি। আবার বলছি যে পদ্ধতির মাধ্যমে গণতান্ত্রিক দেশে জনসাধারণ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একজন প্রতিনিধি নির্বাচন করে, আমরা তাকে নির্বাচন বলে থাকি। নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়, যাকে বলা হয় নির্বাচন কমিশন। তো দেখো, নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কাজ। নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়, তার ক্ষমতা ও কাজ কি, সে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, নির্বাচন কমিশন গঠনে 4 জন সদস্য থাকে। কয়জন বললাম? 4 জন। এই 4 জন সদস্যের মধ্যে সভাপতি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি, বা যে কোনো দেশের গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপতি হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান সভাপতি। আর 3 জন সদস্য নিয়ে এই নির্বাচন কমিশন গঠন করা হয়। সমস্ত নির্বাচনী কার্যাবলী সাধারণত এই নির্বাচন কমিশন দ্বারাই পরিচালিত হয়ে থাকে। নির্বাচনের সমস্ত কাজ তুমি বলতে পারো, প্রথম থেকে যে মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্র তুলতে পারবে সে বিষয়ে কার্যক্রম, মনোনয়নপত্র বাছাই করা, তারপরে প্রার্থী নির্ধারণ করা, সমস্ত কাজ নির্বাচন কমিশন করে থাকে। তারপরে তোমার ভোটের যেদিন নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে থেকে তারা প্রসেসিং করতে থাকে, যে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এইগুলো সবকিছু নিয়োগ দেওয়া হয়। সাধারণত নির্বাচন কমিশনের কাজ হচ্ছে এইসব। নির্বাচন কমিশন গঠন বললাম যে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যাকে নির্বাচন কমিশন বলা হয়। এই নির্বাচন কমিশনের মেয়াদ 5 বছর হয়ে থাকে। 5 বছর পর্যন্ত একটি কমিটি বা একটি কমিশন থেকে থাকে। আর এই কমিশনের প্রধান সভাপতি থাকেন ওই দেশের রাষ্ট্রপতি, এবং 3 জন প্রতিনিধি রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে একটি কমিশন তৈরি করে, আর তার মাধ্যমে নির্বাচন পরিচালনা হয়ে থাকে। নির্বাচন কমিশনের ক্ষমতা ও কাজ। নির্বাচন কমিশনের ক্ষমতা বলতে তোমার নির্বাচনী যে সকল কাজ
যে সকল কাজে বাধা বিঘ্ন করা হয় সাধারণত সব ক্ষমতা নির্বাচন কমিশন রাখেন। অপরাধযুক্ত কোনো কাজ হলে সেটা প্রতিহত করা বা বাধা বিতাড়িত করা, সেটা সেই সমস্ত কাজ নির্বাচন কমিশন করে থাকে। নির্বাচন কমিশন তোমার আগে বললাম যে মনোনয়নপত্র বাছাই থেকে শুরু করে নিয়ে নির্বাচনের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সমস্ত কার্যক্রম নির্বাচন কমিশন পরিচালনা করে থাকে। দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারলাম যে গণতন্ত্র নির্বাচনের সম্পর্ক কি, যে গণতান্ত্রিক দেশে নির্বাচন একটি অন্যতম মৌলিক বিষয়। তারপরে নির্বাচন কমিশন কিভাবে গঠন করে, তাদের ক্ষমতা বা কাজ কি, সবই আমি বললাম। তারপরে দেখো, কথা বলবো নির্বাচন আচরণ বিধি নিয়ে। একটি নির্বাচনের কতগুলো আচরণ বিধি নির্বাচন কমিশন ধরায় দিয়ে থাকেন বা বিধিবিধান উল্লেখ করে তারপরে নির্বাচন কার্যক্রম পরিচালনা করে থাকে। নির্বাচনের আচরণ বিধিগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো, আমি এখানে লিখছি, তোমরা অবশ্যই খেয়াল করবে। নির্বাচন আচরণ বিধির প্রথম যে ধাপটি হচ্ছে বা প্রথম যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিধিবিধান পালন। দেখো, সবাই খেয়াল করবে অবশ্যই। নির্বাচন সংক্রান্ত বিধিবিধান পালন। নির্বাচনী আচরণ বিধির অন্যতম প্রধান একটি কাজ হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিধিবিধান পালন করা। নির্বাচন সংক্রান্ত যে বিধিবিধান নির্বাচন কমিশন কর্তৃক আরোপ করা হয় সেই সংক্রান্ত বিধিবিধানগুলো মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা নির্বাচন আচরণ বিধির অন্যতম একটি প্রধান কাজ। এটা অবশ্যই মেনে তারপরে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে হবে বা এগিয়ে যেতে হবে। অবশ্যই আমাদের জানতে হবে যে নির্বাচনের আচরণ বিধির মধ্যে প্রথম যে কাজটি হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিধিবিধান পালন করা। এটি নির্বাচন সংক্রান্ত যে বিধিবিধান নির্বাচন কমিশন দ্বারা গঠন করা হয়ে থাকে সেটি সারা নির্বাচন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। তারপরে দেখো, 2 নম্বরে যেটি বলা হয়েছে যে কোন প্রতিষ্ঠানে চাঁদা বা অনুদান না দেওয়া, চাঁদা বা অনুদান প্রদান। তোমরা দেখে থাকবে যে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনের মানে ব্যাপক প্রচারণা থেকে থাকে। একটি প্রার্থী নির্বাচন করতে গেলে তার বহুলাংশে কাজ করে থাকে, বিভিন্ন পদ্ধতিতে সে তার নির্বাচনে সে জয় হওয়ার জন্য বিভিন্ন কাজ করে থাকে। তো নির্বাচন কমিশন নির্বাচন আচরণ বিধির মধ্যে 2 নম্বরে যে কথাটি বলেছে যে কোনো প্রতিষ্ঠানে চাঁদা বা অনুদান প্রদান না করা। আমরা দেখব যে বিভিন্ন প্রতিনিধিরা নির্বাচনের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তাদের অনুদান দিচ্ছে বা কোনো প্রতিষ্ঠানকে চাঁদা দিচ্ছে, এই সেই তাদের নির্বাচন ভালোভাবে করার জন্য বা তাদের নির্বাচনে তারা জয়ী হওয়ার জন্য। তো অবশ্যই নির্বাচন আচরণ বিধির মধ্যে কোন প্রতিষ্ঠানে চাঁদা বা অনুদান দেওয়া যাবে না, এটা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। এটা আমাদের জানতে হবে। নির্বাচন আচরণ বিধির মধ্যে অন্যতম আরেকটি কারণ হচ্ছে কোন প্রতিষ্ঠানে চাঁদা বা অনুদান প্রদান না করা। তারপরে দেখো, তোমরা অবশ্যই দেখবে যে বিভিন্ন প্রতিনিধি আছে যারা নির্বাচনের সময় এসে মানে ক্লাব বলো, তারপরে তোমার মাদ্রাসা বলো, বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, বেসরকারি যে সকল প্রতিষ্ঠান থাকে তারা সেগুলোতে এসে তাদের অনুদান দিচ্ছে, চাঁদা দিচ্ছে বা বিভিন্ন কমিটিকে বা বিভিন্ন এলাকার মানুষকে তারা চাঁদা হিসেবে যে টাকাগুলো দিচ্ছে, এগুলো আসলে নির্বাচন আচরণ বিধির মধ্যে যায় না। অবশ্যই এটাকে তাদের প্রতিহার করতে হবে। তারপর দেখো, 3 নম্বর যেটি বলা হয়েছে নির্বাচনী প্রচারণা, নিচে লিখে দিচ্ছি নির্বাচনী প্রচারণা। নির্বাচন আচরণ বিধির অন্যতম আরো একটি কাজ হচ্ছে বা কারণ হচ্ছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনী যে প্রচারণা বা প্রসার থাকে, যে একটা প্রতিনিধি যখন নির্বাচন করার জন্য
মনোনীত হয়, তার নির্বাচনে জয় হওয়ার জন্য বিভিন্ন রকমের প্রচারণা করে থাকে। এই প্রচারণার মধ্যে নির্বাচন কমিশন কতগুলো নিয়ম ধরাবাঁধা নিয়ম দিয়েছেন যে এর বাইরে কিছু করা যাবে না, বা এই নিয়মের মধ্যে এই পদ্ধতিতে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালিয়ে যেতে হবে। এটা নির্বাচন আচরণবিধির অন্যতম আরেকটি লক্ষণ বা কারণ। দেখো তারপরে ভোট কেন্দ্রে প্রবেশাধিকার, আমি এটা মুছে দিচ্ছি, উপরে লিখছি আবার ভোট কেন্দ্রে প্রবেশাধিকার। দেখো নির্বাচনী আচরণবিধির 4 নম্বরে যে কথাটি বলা হয়েছে ভোট কেন্দ্রে প্রবেশাধিকার, তোমরা লক্ষ্য করবে যে গণতান্ত্রিক দেশে মানে যে কেউ নির্বাচন করতে পারে। আর অনেক কেন্দ্র যেখানে ভোট প্রয়োগ করা হয় সেই কেন্দ্রগুলোতে এমন সময় দেখা যায় যে আসলে একটি পক্ষ এমন মনোভাব দেখাচ্ছে যে অন্য কোনো পক্ষকে বা অন্য কোনো সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না। তো সেই নির্বাচন আচরণবিধির অন্যতম আরেকটি কাজ হচ্ছে যে ভোট কেন্দ্রে প্রবেশাধিকার, মানে সকলকে প্রবেশ করার অধিকার দেওয়া। এখানে কোনো ব্যক্তি বা নিজস্ব বা নিজের স্বার্থ হিসাবে কোনো কাজ করতে পারবে না, অবশ্যই সকলকে প্রবেশ করতে দিতে হবে ভোট কেন্দ্রে। দেখো তারপরে নির্বাচন আচরণবিধির আরেকটি কথা আমি তোমাদের সামনে তুলে ধরছি যে নির্বাচনী অনিয়ম। নির্বাচনী অনিয়ম নির্বাচন আচরণবিধির অন্যতম আরো একটি কাজ হচ্ছে নির্বাচনী অনিয়ম হয়ে যায় অনেক সময়। নির্বাচন কমিশন আচরণবিধির মধ্যে যে সকল তথ্যগুলো তুলে ধরে নির্বাচনী প্রতিনিধিদের মাঝে পাঠিয়ে দেয় সেগুলোর মধ্যে নির্বাচনে কিছু নিয়ম দেওয়া হয়ে থাকে, কিন্তু আমরা দেখতে পারি যে অনেক সময় সেই নির্বাচনের অনিয়ম হয়ে যাচ্ছে, আসলে যেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে। অবশ্যই এটাকে আমাদের প্রতিহত করতে হবে, প্রত্যাহার করতে হবে। আর সেই সাথে বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের গণতান্ত্রিক দেশে যে সকল প্রতিনিধিরা নির্বাচন করছে অবশ্যই তাদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। তোমাদের সামনে আলোচনা করলাম নির্বাচনী আচরণবিধি। দেখো নির্বাচনী অপরাধ ও শাস্তি, তোমাদের সামনে কয়েকটি কথা তুলে ধরবো যে নির্বাচনী অপরাধ ও শাস্তি। দেখো নির্বাচনে বিভিন্ন রকমের অপরাধ হয়ে থাকে, যেমন তার মধ্যে বিধান লঙ্ঘন করা নির্বাচনী অপরাধ। এখানে লিখছি আমি, দেখো বিধান লঙ্ঘন। নির্বাচনী অপরাধের মধ্যে অন্যতম একটি প্রধান অপরাধ হচ্ছে বিধান লঙ্ঘন করা। নির্বাচন কমিশন যে বিধানে নির্বাচন পরিচালনা করার জন্য বলা হয়ে বলেন, অনেক সময় দেখা যায় যে সেই বিধানগুলো লঙ্ঘন করা হয়। এটা নির্বাচনী অপরাধ, অন্যতম একটি অপরাধ। তারপরে যে কারেক্টলি বলছি আমি, ঘুষ গ্রহণ করাও নির্বাচনী অন্যতম আরো একটি অপরাধ। দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই বই খুলে নিয়ে ভালোভাবে পড়বে। আমি তোমাদের সামনে জাস্ট কথাগুলো তুলে ধরছি, অবশ্যই তোমরা এটা দেখবে এবং বই বের করবে, বইয়ের সাথে মিলিয়ে নিবে। দেখো জাল ভোট প্রদান করাও কিন্তু নির্বাচনী অন্যতম একটি অপরাধ। তোমরা দেখতে পারবে যে বিভিন্ন গণতান্ত্রিক দেশে এখন বর্তমান নির্বাচনে এমন অবস্থা হয়েছে যে মানে ভোট দিতে কেন্দ্রে যেতেই হয় না, হয়ে যায় ভোট। তো এই জাল ভোট দেওয়াটা কিন্তু নির্বাচনী অন্যতম একটি অপরাধ, এটা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। দেখো তারপরে প্রভাব খাটানো, তোমরা অবশ্যই বই বের করে এগুলো মিলাবে। নির্বাচনী অপরাধগুলোর মধ্যে অন্যতম আরেকটা অপরাধ হচ্ছে প্রভাব খাটানো। অনেক কেন্দ্রে দেখবা যে নির্বাচনী প্রভাব খাটায় অনেক প্রতিনিধি আছে যারা যদি একটু শক্তিশালী বা সরকারি দলের পক্ষ হয়ে থাকে তাহলে অবশ্যই তারা প্রভাব খাটানোর চেষ্টা করে, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর কিন্তু আরেকটা কথা বলছি যে নির্বাচনী অপরাধের শাস্তি কি। এই সমস্ত অপরাধ যদি কোনো ব্যক্তি নির্বাচনের সময় করে তাহলে নির্বাচন কমিশন যে অপরাধ তুলে ধরেছেন সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই ধরনের অপরাধ করে থাকে, যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম,
তাহলে সেই ব্যক্তিকে 2 থেকে 10 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। এটি নির্বাচন কমিশনের একটি কি বলে নিয়ম বা ধারা। অবশ্যই এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে অষ্টম অধ্যায়ের বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন, যদিও গণতন্ত্র নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে নির্বাচন নিয়ে আলোচনা করলাম। আশা করি এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। তোমরা অবশ্যই এটি ভালোভাবে দেখবে, পড়বে এবং আমি যেটা তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভালোভাবে দেখবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।